পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের। তার বিশ্বাস, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব, এই 3-0 ধারণ বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন। আজারবাইজানের বাকু থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ভেন্যুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার, চলে কুশল বিনিময়, ছবি তোলা। বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনূস। সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, তার কারণ নিয়ে কথা বলেন তিনি। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. বহুল আলোচিত 3-0 ধারণা বাস্তবায়নেও সবাইকে তাগিদ দেন প্রফেসর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে শামিল হওয়ার আহ্বান ছিল তার। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জলবায়ু ইস্যুতে নতুন যে ভাবনার কথা বিশ্ব নেতাদেরকে শোনালেন প্রফেসর ইউনূস, তা কতখানি গ্রহণযোগ্য হবে তা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের বিশাল ক্ষতির পেছনে শিল্পোন্নত দেশগুলোর মানুষের ভোগবিলাসী জীবন আর তাদের অপচয় যে অনেকাংশেই দায়ী, তা বিশ্ববাসীর সামনে নতুন করে উন্মোচন করলেন বাংলাদেশের এই সরকার প্রধান। আর সেই পথ পরিহারের আহ্বান জানিয়ে তরুণদেরকে ডক্টর ইউনূস বললেন, 3-0 যে নীতি, তা বাস্তবায়ন করলেই বদলে যাবে পৃথিবী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। COP29 জলবায়ু সম্মেলন কভার করতে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মাহফুজ মিশু। যাচ্ছি তার কাছে। মিশু, আপনার বানানো প্রতিবেদনটি দেখছিলাম আমরা, সেখানে আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্য। এই বক্তব্যের পর এই জলবায়ু সম্মেলনে বাকি যারা আছেন তাদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখতে পারলেন আমাদের একটু জানাবেন। একই সাথে আজকে এছাড়াও আর কি কি কর্মসূচি আছে প্রধান উপদেষ্টা, সেগুলো একটু আমাদের জানাবেন। কলি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধানই কেবল তিনি না, তিনি বিশ্বে আগে থেকেই পরিচিত মুখ। নোবেল বিজয় হওয়ার কারণে পরিবেশ আন্দোলন কর্মী, অধিকার কর্মী, তাদের সঙ্গে তার নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। ফলে প্রফেসর ইউনূস যখন একটি বিশেষ সময়ে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেন এবং দায়িত্ব নেওয়ার পরে এরকম একটি বহুপাক্ষিক এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ফোরামে তিনি বক্তব্য রাখবেন, রাষ্ট্রের অবস্থান তুলে ধরবেন, সেই বক্তব্যে কি থাকবে তার দিকে স্বভাবতই নজর ছিল। বিশেষ করে যদি বলি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা, বিশেষ করে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, সেই সব দেশের সাংবাদিক এবং সেসব দেশের যারা পরিবেশ কর্মী, তাদের একটা বাড়তি আকর্ষণ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কি কথা বলেন। সচরাচর ধারণা করা হয় যে জলবায়ু সম্মেলনে আসলে সাউথের দেশগুলো, দক্ষিণের দেশগুলো মূলত তাদের ক্ষতি, তাদের ঝুঁকি, সেই পরিসংখ্যান তুলে ধরেন, তাদের ক্ষয়ক্ষতির
ক্ষতিপূরণ দাবি করেন। বরাবরই বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্যভুক্ত যে দেশগুলো সেটি করে এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটির সঙ্গে একেবারে দ্বিমত হয়তো পোষণ করেননি, কিন্তু না করে তিনি আজকে একটি নতুন আলোচনার সূত্রপাত করেছেন। সে আলোচনাটি হচ্ছে যে পশ্চিমাদেরকে, উন্নত বিশ্বের যারা শিল্পোন্নত দেশ যারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে, তাদের এটার পেছনের কারণটাকে তিনি বের করেছেন। সেটা হচ্ছে তাদের ভোগবাদী বিলাসী জীবন, এবং সেটিকে কিভাবে কমানো যায়, তার জন্য কিভাবে দূষণ কমানো যায়। তিনি সব ধরনের ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি পুরোটাই নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার জন্য বলেছেন। তিনি মানুষ যেন কোনো কিছু অপচয় না করে সেই দিকটার কথা বলেছেন। ফলে সেই বক্তব্য নিয়ে কিন্তু বাইরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা হচ্ছিল, তাদের মধ্যে একটা নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। নতুন ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 আইডিয়া যদিও পুরনো, কিন্তু পরিবেশ সম্মেলনে এসে কিন্তু পরিবেশের সঙ্গে সেটিকে সম্পৃক্ত করে আইডিয়ার কথা আবারও তিনি আহ্বান জানিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে এখন সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে যে পরিমাণ তরুণ জনশক্তি, যাদের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা অসাধারণ, সেই তরুণ জনগোষ্ঠীর পক্ষে যে কোনো কিছু অসম্ভব না। তারা চাইলে যে এই পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের যে ভীষণ ক্ষতিকর প্রভাব, সেটি মোকাবেলা করা সম্ভব। সেই দৃষ্টিভঙ্গিটি তিনি হাজির করেছেন, এবং সেটি বেশ খানিকটা প্রশংসিত হচ্ছে বললে বোধ করি ভুল বলা হবে না। প্রফেসর ইউনূস আজকে এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএনডিপির একটি ইভেন্টে যোগ দিয়েছেন। একটু পর আজারবাইজান সরকারের একটি স্পন্সর একটি ইভেন্টে তিনি যোগ দিবেন। তিনি তরুণদের সঙ্গে এখানকার সময় 4:30 অর্থাৎ বাংলাদেশ সময় 6:30 আরেকটা মত বিনিময় সবাই যুক্ত হবেন। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে উনি মূলত তরুণদেরকে উদ্বেলিত করার যে কাজটি আগে থেকে করেন, সরকার প্রধান হিসেবেও তিনি কিন্তু তার সেই কাজটি থেকে পিছপা হননি। এইসব কর্মসূচির মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় দিন শেষ হবে আজকে। আগামীকালকেও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচি শেষ করে প্রফেসর ইউনূস গতকালকে প্রথম দিনে কিন্তু অন্তত 20টির মতো দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। করে আগামীকালকে দুপুর নাগাদ তিনি আজারবাইজান ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। হলি, অনেক ধন্যবাদ আপনাকে মিশু। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তাদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে এই ঘটনা ঘটে। জানা যায় সকালে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সহ নিটোরে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই শুরু হয় হট্টগোল। আর এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন অনেকেই। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান। এরপর নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। একটু জানাবেন, আগের ঘন্টায় আপনি রাস্তার পরিস্থিতি জানাচ্ছিলেন, যে যানজটের কি অবস্থা, আমাদেরকে একটু আপডেট দিবেন সে বিষয়ে, আর নতুন করে কোনো তথ্য যোগ করতে চান কিনা এই প্রসঙ্গে? নতুন তথ্য বলতে অফিস ছুটির পর যে রাজধানীতে যে দুর্ভোগ এমনিতেই হয়, সেখানে প্রধান একটি সড়ক, অর্থাৎ এক পাশে মিরপুর রোড আর এক পাশে আগারগা রোড, দুটি সড়কে যানবাহন চলাচল একেবারে বলা যায় বন্ধ হয়ে গেছে একটি মাত্র রাস্তার কারণে। দুপুরে উপদেষ্টা যখন এসেছিলেন, উপদেষ্টা চলে যাওয়ার পর উনি 2টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড ভিজিট করেছেন। আরেকটি ওয়ার্ড ভিজিট না করার কারণেই এখানে আহত যারা, তারা সংক্ষুব্ধ হয়েছে। তারা গাড়ি অবরোধ করে তার যাত্রা রোধ করেছিলেন, কিন্তু তিনি বিকল্প উপায়ে এখান থেকে চলে গিয়েছেন। কিন্তু যারা এখন আন্দোলন করছে, এখান থেকে 25 থেকে 30 জন দেখছি যারা বিভিন্ন পায়ের পঙ্গু অবস্থায় আছে, মানে স্ট্রেচার নিয়ে পায়ে উন্নত চিকিৎসা হচ্ছে, এই অবস্থা নিয়ে তারা এই রাস্তার অবস্থান করছেন। তাদের মূল দাবি যে যতটুকু চিকিৎসা দেওয়া হচ্ছে এটা তাদের জন্য পর্যাপ্ত না, তাদের কারোর জন্য বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করতে হবে। সেই চিকিৎসার ব্যবস্থার কোনো আশ্বাস এখনও দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সাহায্য সহায়তা দেওয়ার কথা, সেটি শুরুর দিকে যারা ভর্তি হয়েছিলেন, শুরুর দিকে যারা অনেক দিন ধরে এখানে চিকিৎসাধীন আছেন,
তারা পেয়েছেন, বাট পরবর্তীতে যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই সেই টাকা পয়সা পাননি বলে তারা একটা আক্ষেপ করেছেন, অভিযোগ করেছেন। সেই বিষয়টি তারা বারবার দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের পক্ষ থেকে অর্থাৎ উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ এসে সরাসরি তাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না। কিন্তু এর মধ্যেই দুই দিকে প্রচণ্ড যানজটে আটকা পড়েছেন রাজধানীবাসী। অনেক ধন্যবাদ আপনাকে তুহিন। বন্দরনগরীর সাগরিকা এলাকায় ফোম কারখানায় লাগা আগুন কিছুক্ষণ আগে নিভিয়েছে ফায়ার সার্ভিস। সেখানকার সবশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই সহকর্মী মামুনুর রশিদ অভির মাধ্যমে। অভি, একটু জানাবেন আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, জানা গেল কিনা, আর অগ্নিকাণ্ডটা কি কারণে ঘটেছে সে প্রসঙ্গে কোনো তথ্য পেয়েছেন? কলি, অগ্নিকাণ্ড কি কারণে আসলে ঘটেছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারেনি। তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখেছি যে আশেপাশের যে ফোম কারখানাটি রয়েছে তার পাশে 2-3টি ঘর রয়েছে, যেই নিশ্চয় দেখতে পাচ্ছেন এই 2-3টি ঘর কিন্তু পড়ে যায়। ফলে এটি কিন্তু একটি ঘনবসতি এলাকা। এই ঘনবসতি এলাকার মধ্যে একটি ফোম কারখানা কিভাবে রয়েছে তারা বলছিলেন যে এটি অবৈধভাবে, সেটি দীর্ঘদিন ধরে তারা আসলে এই কারখানাটি চালু করেছেন বা তাদের যে কার্যক্রম তাদেরকে বন্ধ করার জন্য বেশ কয়েকবার এলাকাবাসীর পক্ষ থেকেও বলা হয়েছিল। পরিবেশ অধিদপ্তর থেকে, প্রশাসনের কোনো ধরনের কারো থেকে তাদের কিন্তু কোনো ধরনের অনুমতি নেই। ফলে এখানে কিন্তু এর আগেও কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটে। তবে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনায়, এবং আশেপাশের যে ঘরগুলো সেগুলো তো পুড়ে যায়, এবং ভিতরে যে ফোম কারখানার ভিতরে যে সমস্ত কারখানা রয়েছে এবং কেমিক্যাল রয়েছে সবকিছু মিলিয়ে বলা যায় এলাকাবাসী অনেক বেশি আতঙ্কিত বলা যায়। এবং পাশে যেহেতু আরেকটি, প্রথমে কারখানাটি একটিতে আগুন লাগে এবং পার্শ্ববর্তী আরেকটি ফোম কারখানা ছিল, সেখানেও পরবর্তীতে আগুনটি ছড়িয়ে যায়। ফলে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে চেষ্টা করছেন আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুন একেবারে নিয়ন্ত্রণে, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আগুন জ্বলে উঠতে। ফলে তারা আসলে একদম চারপাশ থেকে পানি এখন পর্যন্ত ছিটিয়ে চেষ্টা করছেন যে পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য। এবং ক্ষতির পরিমাণ কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে ঘর বাড়ি রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। কেউ অর্থাৎ তারা আসার আগেই কিন্তু ঘরের সব জিনিসপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ফলে কিছু জিনিস ছাড়া, চেয়ার টেবিল ছাড়া কিন্তু কোনো ধরনের জিনিসপাতি তারা সেভাবে ঘর থেকে বের করতে পারেনি। এগুলো একেবারেই দিনমজুর এলাকা, অর্থাৎ সকলে কিন্তু একেবারেই শ্রমিক কাজ করে থাকেন। ফলে তাদের একেবারে ঘরের সবকিছু পুড়ে যাওয়ার কারণে এখন নিঃস্ব বলা যায়। এবং এই যে অবৈধভাবে একটি কারখানা কিভাবে রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা আসলে বলছিলেন যে প্রশাসনের কাছে। ধন্যবাদ অভি, আপনি নিজেও সাবধানে থাকবেন। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল
এম আসাদুজ্জামান। বুধবার দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি এসব কথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব, আর তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে এ বিষয়ে গণমাধ্যমের সাথেও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এইটা আমরা ল দেখিয়েছি যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে, এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, এটা মাহমুদ ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স দিয়ে, কেস রেফারেন্স দিয়ে বলেছি যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, চিরচেনা পরিবেশেই মেলার আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর নানা পদক্ষেপের কথাও। সহকর্মী ফারহানা ন্যান্সি বিস্তারিত জানাচ্ছেন। স্বাধীনতা স্তম্ভ দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে না বইয়ের রাজ্য। গত বছরই জানানো হয়েছিল এমন সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত 6 নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় বাংলা একাডেমিকে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। সচিবালয়ে সেই আলোচনার শেষটা টানেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, প্রাণের মেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার চেষ্টাটা চলছে জোরে সোরে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে। গণ অভ্যুত্থানের পর একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, কেটে যাচ্ছে সব সংশয়। বাংলা একাডেমির চিরচেনা উঠোনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে প্রাণের মেলা। গতকালই আমাদের সংস্কৃতি উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে খুবই তৎপর হয়েছেন, আমি জানি এবং খবর পেয়েছি, এবং আমরা আশা করি হয়তো আজকালের মধ্যে আমরা একটা অফিসিয়াল সুখবর পাবো যে আমরা ওই বরাদ্দ পাবো, এটা আশা করি। নিয়মিত কাজের পাশাপাশি বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান থাকবে জানিয়েছেন মহাপরিচালক। বলেছেন, বন্ধ হয়ে যাওয়া লেখক প্রকল্প আবারও চালু সহ প্রবন্ধ গবেষণায় বৃত্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 1 বছর মেয়াদী 10টা গবেষণা প্রকল্পে আমরা বৃত্তি দেব, এটা আমরা চূড়ান্ত করেছি, অনুমোদন নিয়েছি আমাদের কার্যনির্বাহী পরিষদের, এবং বাংলা একাডেমির নিজস্ব অর্থায়ন এটা আমরা এখন করছি। আমরা ভাবছি যে লেখক প্রকল্প আবার কিভাবে চালু করা যায় খুব শিগগির। আগামী 6 মাসের মধ্যে পুরো একাডেমিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপকের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটটি আবেদনের পর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য এবং একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আদানি এই চুক্তি পুনর্বিবেচনা কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবী। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিটটি আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠান ভালো না হলে ভালো প্রকল্প নিলেও বাস্তবায়ন করা কঠিন, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরিবর্তিত সময়ে সংস্কার কাজ এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না কোনো রাজনৈতিক দল। PKSF এর আলোচনা সভায় বলা হয়, দারিদ্র্য নির্মূলে বড় ভূমিকা রেখেছে ক্ষুদ্র ঋণ। প্রান্তিক মানুষের সক্ষমতা বাড়াতে এই খাতের অর্থায়ন বাড়াতে হবে। প্রান্তিক মানুষদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাকে সহায়তা দেয় ক্ষুদ্র ঋণ।
ঘরটা তো কাঁচা ঘর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এর ৩৫ বছর পদার্পণ উপলক্ষে আলোচনায় তুলে ধরা হয় সফলতার নানা গল্প। ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখে ক্ষুদ্র অর্থায়ন। কেমন দিন আমার চলে গেছে যে আমি আজ দুপুরে ভাত খেয়েছি আর কাল দুপুরে ভাত খেয়েছি। 20 শতাংশ জমিতে আমি খুবই অল্প সময় মাত্র 70 দিনে 55 মনের মতো বিটরুট উৎপাদন করি। আমার প্রতিষ্ঠান প্রতি মাসে $15,000 মার্কিন ইনকাম করছে। বলা হয় উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, তা না হলে টেকসই অর্থনীতির লক্ষ্যে পৌঁছা অসম্ভব। কৃষি পণ্যের প্রসেসিং, মার্কেটিং, তারপর এটার মধ্যে আরো কিছু সমস্যা আছে, জাতীয় সমস্যা। এটা এই সেমি ফর্মাল বা ইনফর্মাল সেক্টরটা এখন যে একটা ফুল ব্লোন রেগুলেটরি সেক্টর, ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর, এটাতে PKSF এর মুখ্য একটি ভূমিকা ছিল। আর্থিক প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা মনে করেন দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করব, মিড টার্ম, লং টার্ম কোনো পলিটিক্যাল সে করবে। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। সরকারের এই নীতি নির্ধারক মনে করেন মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অকুণ্ঠ জনসমর্থন থাকার পরও অন্তর্বর্তীকালীন সরকারকে কেন 100 দিনের মধ্যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করতে হবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় এই অধ্যাদেশ জারির কারণে শঙ্কাও প্রকাশ করেন তিনি। দুপুরে মিলেনিয়াম ইউনিভার্সিটিতে ছাত্র জনতা বিপ্লবের 100 দিন শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন মঈন খান। বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ শঙ্কিত হবে এমন কিছু করা উচিত হবে না। এ সময়ে সর্বশেষ 3 উপদেষ্টার নিয়োগকে ছেলেখেলা বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, সব সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়, অধিকাংশ সংস্কার করবে নির্বাচিত সরকার। একই সাথে তিনি বলেন, যে কোনো ধরনের যোগাযোগহীনতা নতুন সংকটের তৈরি করবে। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। 100 দিন এই প্রশ্ন যদি না উঠে থাকে যে এটা আইনসঙ্গত কি আইনসঙ্গত নয়, আজকে সরকার কেন এই ইনডেমনিটি আইনের দিকে ধাবিত হচ্ছে? আপনাকে বলতে হবে যে আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে এতখানি পর্যন্ত হলে সংস্কারের ব্যাপারে স্যাটিসফাইড। আপনি কি চান? আমি মনে করি অ্যাবসলিউটলি একটাই বিষয় এখন বলা উচিত, সেটা হচ্ছে একটা ফ্রি ইলেকশন, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। রাজধানীতে বিশাল আয়োজনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযানে নেমেছে শ্রমিকদের তোপের মুখে পড়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনভর অভিযানের কথা থাকলেও মাত্র একটি কারখানা সিলগালা করে ফিরে যায় যৌথ বাহিনী। কারখানাটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন এবং কাঁচামাল। 4 প্লাটুন সেনা সদস্যের সাথে পুলিশ এবং র্যাব বুধবার সকাল 11টার দিকে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রাজধানীর চকবাজারে শুরু হয় বিশাল আকারের এই অভিযান। শুরুতেই কামালবাগের 3 তলার একটি ভবনের 2য় তলায় মিলে নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান। তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা মেলে এলাহি কাণ্ড। ভারী ভারী মেশিনারিজের বিশাল এই কারখানায় রাত দিন চলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কাজ, কিন্তু আগেই পালিয়ে যায় মালিক শ্রমিকরা। পরে কারখানা থেকে উদ্ধার করা হয় অন্তত 50 বস্তা নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর সিলগালা করে দেয়া হয় কারখানাটি। 30শে নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি, তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। অভিযানের এক পর্যায়ে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, পুরান ঢাকার শতাধিক পলিথিন তৈরির কারখানায় কাজ করেন লক্ষাধিক শ্রমিক।
বিকল্প কাজের ব্যবস্থার দাবি তাদের। বাংলাদেশ এখন যে অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এটা পলিথিন বন্ধ করার কোনো সময় না। ঠিক আছে, আপনারা পলিথিন বন্ধ কেন করবেন? আপনারা একটা বিকল্প করেন, পলিথিন আপনি সাইড হয়ে যাবে। আপনারা পলিথিন বন্ধ করে দিবেন, কোনো সমস্যা নাই, বন্ধ করে দেন, কিন্তু লক্ষ লক্ষ যে শ্রমিক আছে ওদের কর্মসংস্থান বন্ধ করে তারপরে আপনারা এটার ব্যবস্থা করেন। ছোট বড় মিলে 5,000 উপরে কারখানা আছে, আপনারা একটা কর্মস্থান যোগাই দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ, হ্যাঁ মূর্খ, তারা কি করে খাইবে এটা কোন? শ্রমিকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসির নির্দেশে অভিযান সমাপ্ত করে ফিরে যায় যৌথ বাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য কমতে সময় লাগবে। আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগের সরকারের অনেক বকেয়া ছিল, সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে এই সরকারকে। জানান, ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইবতেদায়ী এবং কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারিতেই বই দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, সার ও গম আমদানির সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জিনিসপত্রের প্রভাবের সাথে এটা কোনো চাপ নেই, আমরা কিস্তি দিচ্ছি। আগের এরিয়ারের যে সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জনগণের সাথে কর্মকর্তাদের দূরত্ব কমিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশের প্রায় সব স্টেডিয়ামই অকেজো উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবি থেকে তালিকা নিয়ে স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমলাতন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো। তো আমরা মনে করি যে তারাও জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেটা দেন, কোনো প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে। যে কোনো মূল্যে 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় ভারতের মাওলানা সাতপন্থী আলেম ওলামা এবং তাবলিগের সাথীরা। বৈষম্য দূর করে এবারের ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়ার দাবিও জানানো হয়। সেই সাথে দেশের সব মসজিদে দুপক্ষেই তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা নিশ্চিতে পরিবেশ তৈরির কথাও বলা হয়। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করেছেন জুবায়েরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত এবং উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্তের দাবি জানায় তাবলিগ জামাতে বাংলাদেশ। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। মাদ্রাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে তা সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, প্রাইমারি থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা মাইগ্রেট হওয়ার নেপথ্যের কারণ অভিভাবকরা মাদ্রাসাকে নিরাপদ মনে করেন, আর এজন্য বেশিরভাগ সময় প্রাইমারি থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। অর্থনৈতিক কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে অনেকেই। এ সময় উপদেষ্টা বলেন, এখন 150 উপজেলার স্কুলে মিড ডে মিল চালু করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই মিলের ব্যবস্থা করা হবে। মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা কি করছে, এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয় এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই অনেক ক্ষেত্রে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিলেন সিএমএম কোর্ট। একই মামলায় অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। বুধবার সকালে
রিমান্ড শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এছাড়া উত্তরার পৃথক থানার আরও 2টি হত্যা মামলায় মেয়র আতিককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেওয়া হয়, আর তার ছেলে সৈকতকে একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই থানায় একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক অবৈধ মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, তাকে উত্তরা পূর্ব 3/9/24 এটা একটি হত্যা মামলা। এই মামলায় তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং উত্তরা পশ্চিম 10/10/24 এটা একটি হত্যা মামলা। এই মামলায় আওয়ামী লীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য মমতাজউদ্দিন আহমেদ মেহেদি, তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই জাতীয় নেতাদেরকে, সম্মানিত নেতাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে, সোনেরের দেখানো হচ্ছে। আমরা জামিন চাচ্ছি, কিন্তু জামিন আমাদেরকে বিজ্ঞ আদালত মঞ্জুর হয় নাই। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় এবার সাংবাদিকদের উপরই চটলেন বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। প্রশ্নের কোনো সদুত্তর না থাকায় এক পর্যায়ে ক্যামেরার সামনেই দৌড়ে পালান তিনি। দুপুরে এমনই ঘটনা ঘটেছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে। 21 কোটি টাকার দুর্নীতির বিষয়ে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিটিভির এই সাবেক জিএমকে। 2007 সালে প্রযোজক হিসাবে বিটিভিতে যোগদান করেন মাহফুজা আক্তার। নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে উঠে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সর্বশেষ 2024 সালের জানুয়ারি মাসেই মাহফুজা আক্তারের বিরুদ্ধে 21 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এত সব অভিযোগ থাকার পরও আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজা আক্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সাবেক প্রধানমন্ত্রী বিটিভি পরিদর্শনের সময় মাহফুজা আক্তারের মায়াকান্না সকলেরই নজর কাড়ে। বুধবার দুপুরে বিটিভির এই কর্মকর্তার সম্পদ ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে দুদকে তলব করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নে বারবার রেগে ওঠেন মাহফুজা আক্তার। নিজের অবস্থানের বিষয়ে কোনো স্পষ্ট জবাব না দিয়ে উল্টো সাংবাদিকদেরই কথা শোনান। জিজ্ঞাসাবাদের জন্য 5 ঘন্টারও বেশি সময়ে দুদকে থাকেন মাহফুজা আক্তার। বিগত 15 বছরে শিল্পী, কলাকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি কোটি টাকা উত্তোলন করার অভিযোগ আছে বিটিভির এই কর্মকর্তার বিরুদ্ধে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। এক পর্যায়ে দৌড়ে দুদক কার্যালয় ত্যাগ করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারের পক্ষ থেকে মামলা করা হয়। সেখানে বিএনপি জামাতের শীর্ষ নেতা সহ 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আইনের বেড়াজালে পড়ে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। তহবিল নিয়ন্ত্রণের নামে আইন করে এনজিওর কার্যক্রম তদারকি করা হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ডস অ্যাওয়ার্ড সেরেমনি বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান। বলেন, ভিন্ন মতামতকে গুরুত্ব দিতে হবে। ভিন্ন মতের হলে তারা রেজিস্ট্রেশন পাবে না, এমন যেন না হয়। দেশের সবাইকে পরিবেশের কথা বলার আহ্বান জানান তিনি। বলেন, কৃষি, শিশু, পরিবেশ যে যাই নিয়ে কাজ করুক না কেন তা যেন দেশের জন্য হয়। ডলার পাচারের গল্প শুনছি, আপনার এই আইন দিয়ে তো আপনি ঠেকাতে পারেন নাই, এমনকি মানি লন্ডারিং আইন দিয়েও আপনি ঠেকাতে পারেন নাই। শুধু শুধু এই স্থানীয় এনজিওগুলোকে নানান আষ্টে পৃষ্ঠে বেঁধে আমরা যারা জাতীয় পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদেরকে নানান আইনের বেড়াজালে ফেলে এটা করাটা এখনকার সরকার চাইবে কিনা আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের এক হয়ে একটা অবস্থান নিয়ে এই কথাটা সরকারের কাছে বলতে হবে।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমের নেতৃত্বে ধানমন্ডি এলাকায় প্রতিবাদী মিছিল করছে যুবদল। মিছিলটি সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডির ২৭-এ ৭ মসজিদ রোড দিয়ে ঝিকাতলা এসে শেষ হয়। মিছিল শেষে শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগ এখনও নানা চক্রান্ত করছে, আর এই সকল চক্রান্ত রুখে দিতে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের সজাগ থাকার অনুরোধ করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার এখনই জনগণের সরকার, আর এই সরকারকে সব দিক থেকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রবিউল আলম। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিজয় নিশ্চিত হবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের বেশ কিছু স্থাপনা ঘিরে নতুন করে চক্রান্ত হতে পারে বলে সতর্ক করেন এই বিএনপি নেতা। 11 দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। মিছিল সহকারে আদালত চত্বরে গিয়ে জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এনডিএম এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান চৌধুরী। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্তে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি। কৃষিতে কীটনাশকের ব্যবহার রোধের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কার্যালয়ে বক্তারা কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাসায়নিকের পরিবর্তে বিকল্প উপায় খুঁজে বের করার তাগিদ দেন। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা এবং 46 উপজেলার কর্মকর্তা, ডিলার এবং কৃষক উপস্থিত ছিলেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।